ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ। একদিনেই 12 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় 750। বিলম্বে চিকিৎসার কারণেই বাড়ছে প্রাণহানি, বলছেন রোগ তত্ত্ববিদ। পিআরএন নামে ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র চলছে। অভিযোগ বিএনপি নেতাদের। এলডিসি উত্তোলন স্থগিত রাখতে জাতিসংঘে চিঠি দিতে সরকারের প্রতি আহ্বান। যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তাহলে এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি। নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে 70% মানুষের। জরিপ ইনোভেশনের। পিআর কি জানে না 56% জনগণ। পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস, এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। ভারত, মালয়েশিয়া সহ 5 দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিপুল সম্পদের সন্ধান। দুদকের রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর। এবারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীর উল্লাস, নাখোশ ইসরায়েল। ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। 24 ঘন্টায় মারা গেছেন 12 জন। সবচেয়ে বেশি মৃত্যু বরিশাল বিভাগে। স্বাস্থ্য বিভাগ বলছে, জ্বর নিয়ে অবহেলা এবং দেরিতে চিকিৎসা শুরুর কারণে প্রাণহানি কমানো যাচ্ছে না। ডেঙ্গু এখন সারা বছরের রোগ। দেশের প্রায় সব জেলাতেই ডেঙ্গুর বিস্তার হয়েছে। সবচেয়ে নাজুক পরিস্থিতি বরিশাল বিভাগে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 41,000-এর বেশি মানুষ। গত 24 ঘন্টায় এই সংখ্যা 740। সবচেয়ে বেশি রোগী ভর্তি বরিশাল বিভাগে। আক্রান্তদের বেশিরভাগের বয়স 20 থেকে 40 বছরের মধ্যে। NS1 এর ক্ষেত্রে আমরা বলি জ্বর আসার প্রথম 3 দিনের মধ্যে আসতে হবে। এখন কেউ যদি 4 নম্বর দিন বা 5 নম্বর দিনে NS1 টেস্ট করে এবং তার নেগেটিভ আসে এবং সে যদি মনে করে তার ডেঙ্গু হয়নি, তাহলে তো ডায়াগনোসিস হবে না। টাইমিং খুব বড় একটা ব্যাপার। NS1 এর ক্ষেত্রে প্রথম 3 দিনের মধ্যে করতে হবে এবং IgM এর ক্ষেত্রে 5 দিন পরে করতে হবে। আক্রান্তের সঙ্গে বেড়েছে মৃত্যুও। 24 ঘন্টায় 12 মৃত্যুর মধ্যে 5 জন বরিশালে ও 5 জন ঢাকায়। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এবছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন 179 জন। কিন্তু পেশেন্টগুলো আমাদের কাছে আসছে অনেক পরে, যখন আসলে আমাদের বেশি কিছু করার থাকছে না। বাইরে কোথাও না কোথাও চিকিৎসা নিয়ে আমরা হাতে মাত্র 1 দিন বা 2 দিন সময় পাচ্ছি এখানে, এবং অত্যন্ত মুমূর্ষ অবস্থায় আসছে এবং এর ফলে আমাদের করণীয় খুবই কম থাকছে। তো এটা আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব রোগীদেরকে হাসপাতালে আনয়নের জন্য, জ্বর হওয়ার পরপরই। রাজধানীতে ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে বাংলাদেশের এখনই উত্তরণের সময় আসেনি বলে মনে করে বিএনপি। ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার স্বার্থে এলডিসি উত্তরণ স্থগিত রাখার পক্ষে মত দেন। যদিও ব্যবসায়ী নেতারা জানান, পুরনো স্থগিত নয়, বরং প্রস্তুতির জন্য 3 বছর সময় চান তারা। জামায়াতের আমিরের সাথে বৈঠকের পর এবার বিএনপি মহাসচিবের সাথে বৈঠক করেন বিজিএমই সভাপতি সহ দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। প্রধান উপদেষ্টার জাতিসংঘে যাওয়ার আগ মুহূর্তে প্রায় 1.5 ঘন্টা বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন ব্যবসায়ী নেতারা, যেখানে গুরুত্ব পায় এলডিসি থেকে উত্তরণের সময়সীমা আর শ্রমিক আইন প্রসঙ্গ। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তাহলে এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি। এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে। গত 8 বছরের নানা প্রক্রিয়া আর একাধিক মূল্যায়ন শেষে 2026 সালের 24 নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ, এমন সিদ্ধান্ত জাতিসংঘের। এই জন্য সরকারকে প্রস্তুতির অগ্রগতি জানাতে 31 অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে জাতিসংঘ। কিন্তু ব্যবসায়ীরা চান আরও 3 বছর সময়। এলডিসি গ্রাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না, আমরা ডেফারমেন্ট চাই। সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র 3 বছরের জন্য, এবং 3 বছর ডেফারমেন্ট এই জন্য লাগবে, আমরা এখনও প্রস্তুত না। এর মধ্যে একটা আছে
ফলসিফাইড যে ডাটার ভিত্তিতে করা হয়েছিল, এটা হচ্ছে মূল বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনো রেডি না। এছাড়া 20 জন নিয়ে কলকারখানায় ট্রেড ইউনিয়নের প্রস্তাবে আপত্তি ব্যবসায়ীদের। 20 জনের ট্রেড ইউনিয়নে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় এবং একটা শিল্পে সর্বোচ্চ 5টা রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়, তাহলে শিল্প টিকবে না। এদিকে যমুনা ফিউচার পার্কে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, তার দল ক্ষমতায় গেলে খেলাধুলাকে উৎসাহিত করতে পর্যাপ্ত মাঠ তৈরি করবে। খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করতে হবে, করার প্রতিশ্রুতি আমাদের আছে সারা দেশে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যারা 2014 সালের নির্বাচনে বিএনপিকে অংশ নিতে বাধাগ্রস্ত করেছিল, তারা এখন কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। পিআরএর নামে আবারও ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচনের মাঠে নামার পরামর্শ দেন তারা। বলেন, জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান, যার নেপথ্যে মূল কারিগর ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব দলে অপরাধী থাকলেও পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানো হয় বলেও অভিযোগ করেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে, নারী ঘটিত বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না। বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে পুনরায় একটি সম্মানশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করব। নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে 70% মানুষের, আর দেশের 56% জনগণ জানেনই না সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি আসলে কি। ইনোভেশন নামের এক প্রতিষ্ঠানের জরিপে উঠে এসেছে এমন তথ্য। ডেইলি স্টার ভবনে জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতেই নির্বাচন, তার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। বেশি অবগত হয়েছে তত বেশি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই নির্বাচনকে সামনে রেখে জনগণের নির্বাচন ভাবনা তুলে আনতে জরিপ পরিচালনা করেছে গবেষণা সংস্থা ইনোভেশন। আমাদের ডেটায় আসলে যেটা আসছে সেটা হচ্ছে, জরিপে প্রশ্ন করা হয় সরকারের কার্যক্রম, ভোটদানের নিরাপত্তা, পুলিশ প্রশাসন, চাঁদাবাজি, উচ্চকক্ষে পিআর পদ্ধতি, জনগণের ভোট দেওয়ার আগ্রহ সহ কয়েকটি বিষয়ে। সেখানে মতামত জানান দেশের 64 জেলার 10,413 জন। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে মানুষ ভোট দিতে যাবে কি? 94.2% বলেছে হ্যাঁ, তারা ভোট দিতে যেতে চায়। রোববার জরিপের ফলাফল প্রকাশ করা হয় গণমাধ্যমের সামনে। জানানো হয়, নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে 70% মানুষের, আর 68% মনে করেন ভোটের সময় পুলিশ ও প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। মনে হয় একটা বড় ফ্যাক্টর হবে। জরিপে ফলাফল অনুযায়ী দেশের 56% মানুষই জানেন না সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি কি। এর পক্ষে প্রায় 21.8% এবং বিপক্ষে মত দিয়েছে 22.2% মানুষ। আপার হাউসের পিআরের যে বিষয় এই জরিপে উঠে এসেছে যে মানুষ এখনো আপার হাউসের পিআর নিয়ে সম্পূর্ণভাবে আসলে সচেতন নয়। উচ্চ কক্ষে যদি আমরা পিআর পদ্ধতি চাই, সেই ক্ষেত্রে আমাদের ফোকাস করতে হবে জনসচেতনতা বাড়ানোর জন্য। আগামী নির্বাচনে ভোট দেওয়ার প্রশ্নে আগ্রহ প্রকাশ করেন প্রায় 95% মানুষ। জরিপের ফলাফল দেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রতিক্রিয়াটাও স্পষ্ট। বলেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে ইনক্লুসিভ। ভোট দিতে চাওয়াটা খুবই একটা ইনক্লুসিভ একটা রেজাল্ট দিচ্ছে। সবাই বলছে, এটা ধরে নিয়েছে যে উইদাউট পতিত স্বৈরাচারও ইলেকশনটা ভালো হবে। তার 95% ভোট দিতে চাচ্ছে। তাদের যদি সেরকম বড় একটা সাপোর্ট থাকতো, তাহলে তো একটা বড় অংশ বলতো যে না, আমরা ভোটই দিব না, ভোটটা একটা রিগড হবে। পিআর নিয়ে চলমান বিভিন্ন রাজনৈতিক দলের দাবির বিষয়ে সরকারের কোনো অবস্থান নেই বলে জানান প্রেস সচিব। এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস। এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। জনমত জরিপে 56% মানুষ মনে করেন দেশে আগের চেয়ে বেড়েছে চাঁদাবাজি। এই অবস্থা থেকে উত্তরণে নির্বাচন সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার উপর জোর দিয়েছেন বক্তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে একসাথে স্বীকৃতি দিল প্রভাবশালী 3 দেশ যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। রোববার আনুষ্ঠানিক বার্তা দেয় দেশগুলো, জানায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মুখে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই এই সিদ্ধান্ত। এদিকে দেশগুলোর এমন পদক্ষেপকে অযৌক্তিক আখ্যা দিয়েছে ইসরায়েল। এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মোট দেশের সংখ্যা দাঁড়ালো 150-এ। বেলফোর ঘোষণার মাধ্যমে 100 বছরেরও বেশি সময় আগে ফিলিস্তিনে ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা দেয় যুক্তরাজ্য। 1 শতাব্দী পর এবার সেই ফিলিস্তিনকেই স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল দেশটি। রোববার এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। জানান 2 রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। আজ থেকে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে শান্তির সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করছি, যার অর্থ একটি নিরাপদ, সুরক্ষিত ইসরায়েল এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র। Israeli and Palestinian deserve to live in peace. যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে নিজেদের সিদ্ধান্ত জানায় অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং স্বাক্ষরিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয় বিষয়টি। এর আগে G7 জোটের প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ করে তোলার প্রতিশ্রুতি দিয়ে বিবৃতি দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রভাবশালী এই 3 দেশ মিলিয়ে ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়ালো 150টিতে, যা পুরো বিশ্বের 75%-এরও বেশি। সোমবার এ তালিকায় যুক্ত হবে আরেক পশ্চিমা দেশ ফ্রান্স। অনিক রহমান, যমুনা নিউজ। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসেছে নিউ ইয়র্কে। সেই খবর সংগ্রহের জন্য আছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিশু, একটু আগেই খবরে যেরকমটি বলছিলাম আমরা, যে 3টা গুরুত্বপূর্ণ দেশ আসলে ফিলিস্তিনকে একসাথে স্বীকৃতি দিয়েছে, ফলে এটা কি নিশ্চয়ই সাধারণ অধিবেশনেও একটা বাড়তি গুরুত্ব পেতে যাচ্ছে এই ইস্যুটি? আর বাংলাদেশি ডেলিগেটদের একটু বিস্তারিত আপডেট জানাবেন আমাদের। বিশেষ করে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া, এই 3টি দেশে কিন্তু যুক্তরাষ্ট্রের যে অ্যালায়েন্স তাদের অংশ। ফলে এই 3টি দেশ যখন প্যালেস্টাইনকে, ফিলিস্তিনের মানুষকে আলাদাভাবে স্বীকৃতি দেয় এবং 2 স্টেট যে সলিউশন তার প্রতি পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করে, এবং সেটি কবে করলো, যেদিন হচ্ছে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন আগামীকাল থেকে শুরু হবে। আজকে রোববার, এখানে আজকে ছুটির দিন, আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে উচ্চ পর্যায়ের অধিবেশন, তার ঠিক আগে। ফলে সেটির একটি বাড়তি তাৎপর্য কিন্তু অবশ্যই বিশ্ব রাজনীতিতে, বিশ্ব কূটনীতিতে রয়েছে। বিশেষ করে ইসরায়েল তার যে ধ্বংসযজ্ঞ এবং যে সাম্রাজ্যবাদী আগ্রাসন দীর্ঘদিন ধরে চালাচ্ছে, তার পিছনে কিন্তু একটা বড় শক্তি ছিল এই সমস্ত দেশগুলোর এক ধরনের নৈতিক এবং প্রচ্ছন্ন সমর্থন। সেই সমর্থনের জায়গাটা ইসরায়েলের জন্য ক্রমশ হালকা হচ্ছে, সেই বার্তাটি স্পষ্ট। দ্বিতীয়ত যে প্রভাব, সেটা হচ্ছে যে কোনো একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্যালেস্টাইনের পক্ষে, অর্থাৎ ফিলিস্তিনের নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে কিন্তু এখন সদস্যভুক্ত রাষ্ট্রের সংখ্যা অনেক বেশি। আপনি যদি খেয়াল করে থাকেন, একদম বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির পর থেকে কিন্তু প্যালেস্টাইনের, ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর পক্ষে সব ধরনের রাজনৈতিক পথ মত ভুলে সাবেক আওয়ামী লীগ, যেটা এখন রাজনৈতিক কর্মকাণ্ড যাদের নিষিদ্ধ, বিএনপি, জাতীয় পার্টি, এমনকি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন, তারাও কিন্তু প্রত্যেক বছর জাতিসংঘে এসে প্রকাশ্যে বাংলায় ফিলিস্তিনের এই জনগোষ্ঠীর প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। এর ফলে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া সহ এই বলয়ের যে বাকি আর 43টি মতো দেশ এখন পর্যন্ত প্যালেস্টাইনকে বা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, তাদের প্রতি একটা নৈতিক চাপ যেরকম বাড়লো, ঠিক তেমনি আন্তর্জাতিক যে কোনো পরিমণ্ডলে ফিলিস্তিনের যে গণহত্যা, সেখানে যে মানবতার বিরুদ্ধে অপরাধ, সেগুলো নিয়ে কথা বলার জন্য পরিষদটা আরো অনেক বেশি যৌক্তিক হলো, আরো অনেক সহজ হলো, এটি বলা হচ্ছে। আর বাংলাদেশ ডেলিগেটদের অবস্থা হচ্ছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 22 তারিখ ভোরে, অর্থাৎ 21 তারিখ আজকের দিবাগত রাতে ঢাকা থেকে রওনা করবেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এই মধ্যে এখানে এসে পৌঁছেছেন। আমি জাতিসংঘে বাংলাদেশের যে মিশন সেখানে অবস্থান করছি, তিনি কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে 30 সেপ্টেম্বর শেষ দিনে জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের উদ্যোগে বিশেষ আয়োজন, সেটি নিয়ে বাংলাদেশ অনেক সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছে। 26 তারিখে উনি জাতিসংঘে বাংলায় বক্তৃতা করবেন।
অসংখ্য ধন্যবাদ মাহফুজ মিশু আপনাকে। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশন। এবারে মালয়েশিয়া, ভারত সহ 5টি দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পলাতক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য পেল দুদক। চট্টগ্রামের আনোয়ারায় রাতভর অভিযান চালিয়ে উদ্ধার হওয়া 23 বস্তা নথি থেকে প্রাথমিকভাবে মিলেছে এই তথ্য। অন্যদিকে সাবেক ভূমিমন্ত্রী এবং তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য দুদকের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। বস্তা ভর্তি এসব নথি রাখা হয়েছিল লুকিয়ে, যাতে আড়াল করা হয়েছিল বিভিন্ন দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর হাজার কোটি টাকার সম্পত্তির হিসাব। রিমান্ডে 2 সহযোগীর দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের আনোয়ারায় 3 দিন ধরে অভিযান চালায় দুদক। সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়িতে শনিবার রাতভর অভিযানে বেরিয়ে আসে 23 বস্তা নথি। পাওয়া যায় কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে থাকা বিপুল অবৈধ সম্পদের তথ্য। অভিযানের নেতৃত্ব দেয়া দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, সব তথ্য এখনও যাচাই করে দেখা সম্ভব হয়নি। ইন্ডিয়াতে 3টা সম্পদ, মালয়েশিয়ায় 2টা সম্পদ, থাইল্যান্ডে 4-5টা সম্পদ, এরকম অল্প অল্প করে আছে। তার মানে তার শুধুমাত্র যে 4টা দেশে রয়েছে তা না, আরও নতুন করে 4-5টা দেশের সন্ধান আমরা পেয়েছি। তার মানে বিশ্বের বিভিন্ন দেশে তার সম্পদগুলো ছড়ায় ছিটায় আছে। প্রাথমিকভাবে এসব দেশে সম্পদ কেনার তথ্য, ট্যাক্স নথি, বাড়ি ভাড়ার ভাউচার সহ বিভিন্ন ধরনের তথ্য পেয়েছে দুদক, যা গোপন করা হয়েছিল সাইফুজ্জামানের ট্যাক্স ফাইল থেকে। এদিকে 120 কোটি টাকার ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সহ 20 জনের বিরুদ্ধে আরও 3টি মামলার অনুমোদন হয়েছে বলে ঢাকায় এক ব্রিফিংয়ে জানান দুদক মহাপরিচালক। সাইফুজ্জামান চৌধুরী কর্তৃক বিদেশে মুদ্রা পাচার তথা মানি লন্ডারিং এর তথ্য প্রমাণ উক্ত ডকুমেন্টে রয়েছে মর্মে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে। অনুসন্ধান টাস্কফোর্স 23 বস্তায় রক্ষিত ডকুমেন্টস পর্যায়ক্রমে পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দুর্নীতি দমন কমিশনে উপস্থাপন করবে। কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত 2 এর বিচারক আব্দুর রহমান এই আদেশ দেন। দুদকের আইনজীবী জানান, এই টাকা বিদেশে পাচার করে সম্পদও কেনা হয়েছে। এখন সেই সম্পদের মালিকানা হস্তান্তর করা হচ্ছে। বাংলাদেশ সরকার তার পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন, সাথে সাথে তিনি ওই প্রপার্টিগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে স্টেপ নিচ্ছিলেন। এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে ক্লিয়ার হয়, তখন দুর্নীতি দমন কমিশন তার এই ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। এর আগে 2 সহযোগীর কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও সাইফুজ্জামানের বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছিল দুদক। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী গুলশানে ইস্টার্ন হাউজিংয়ে একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ পরিবারের রাজউকের প্লট দুর্নীতি মামলার 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণের শুনানিতে এমন নথিপত্র দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা। রোববার ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের 3 কর্মকর্তা এমন সাক্ষ্য প্রদান করেন। এছাড়াও এদিন সাক্ষ্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। এ নিয়ে 3টি মামলায় 15 জন সাক্ষ্য প্রদান করলেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 6 অক্টোবর ধার্য করেছেন আদালত। এর আগে সাক্ষীরা আদালতকে জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়ম বহির্ভূতভাবে পূর্বাচলে 30 কাঠা প্লট বরাদ্দ দিতে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে 23 জনের বিরুদ্ধে দুর্নীতির এসব মামলা করে দুদক। পোষ্য কোটা কেন্দ্রিক বিতর্কের মুখে কর্মরতদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রোববার বিকেলে জরুরি সিন্ডিকেট বৈঠকে শিক্ষক শিক্ষার্থী হাতাহাতির ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাব করা হয় বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করার। সিন্ডিকেটের সিদ্ধান্তে সন্তুষ্ট নয় আন্দোলনরত শিক্ষার্থীরা, আবার অসন্তুষ্ট কর্মরতরা দিয়ে রেখেছেন কমপ্লিট শাটডাউনের ঘোষণা। ফলে সংশয় দেখা দিয়েছে 25 সেপ্টেম্বরের রাকসু নির্বাচন নিয়ে। শিক্ষক শিক্ষার্থীদের নজিরবিহীন হাতাহাতির পরদিন থমথমে ক্যাম্পাসে সবার নজর ছিল জরুরি সিন্ডিকেট বৈঠকের দিকে। রোববার বিকেলে ভিসির বাসভবনে তারই সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয় হাতাহাতির ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠনের। আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে, আর আরেকটি বিচার বিভাগীয়, একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে।
কর্মরতদের সন্তানদের ভর্তিতে প্রাতিষ্ঠানিক সুবিধাও স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এটা আপাতত স্থগিত, এটা আমরা শুরু করছি না। আমাদের সংশ্লিষ্ট বডিগুলোতে আবারও পুনরায় এ ব্যাপারে আলোচনা হয়ে সকল পক্ষের সাথে আলোচনার পরেই এ ব্যাপারে আমাদের চূড়ান্ত। এর আগে রোববার সকাল থেকে শনিবারের ঘটনাকে শিক্ষক লাঞ্ছনা হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদে কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়টিতে কর্মরতরা। তবে সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি তারা। সোমবার থেকে তারা ডেকেছেন কমপ্লিট শাটডাউন। আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি কালকে থেকে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা সুবিচার না পাচ্ছি, আমাদের দাবি আদায় না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা কমপ্লিট শাটডাউনে থাকবো। সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরাও। তাদের দাবি পোষ্য কোটার নাম পরিবর্তন করে প্রাতিষ্ঠানিক সুবিধা নাম দেয়া হয়েছে, যা জুলাই চেতনার পরিপন্থী। পোষ্য কোটা হঠাৎ করে যেটা মীমাংসিত হয়েছে সেটা সামনে আনলো। আমরা এখন মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মুখোমুখি শিক্ষার্থীদের দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এর দায় সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। পরিস্থিতির জটিলতায় সংশয় দেখা দিয়েছে 25 সেপ্টেম্বর অনুষ্ঠেয় রাকসু নির্বাচন নিয়ে। সিন্ডিকেট বৈঠক থেকে সব পক্ষকে রাকসু নির্বাচনে সহায়তার অনুরোধ জানানো হয়েছে। যতগুলো পক্ষ আছে তারা যেন আসন্ন রাকসু এটা যথাসময়ে হয় এবং এই ব্যাপারে সর্বোচ্চ ধৈর্য এবং তাদের সহযোগিতা কামনা করছি আমরা সিন্ডিকেটের তরফ থেকে। তবে নির্ধারিত তারিখেই ভোটগ্রহণ অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদী রাকসু নির্বাচন কমিশন। তাদের কর্মসূচি যদি অব্যাহত থাকে, তাদেরকে নিয়েই আমার পুলিং অফিসারের আমাদের যে আগামীকালকে সারা দিন ব্যাপী আমার ওয়ার্কশপ ছিল, নির্বাচন কমিশন এটা পরিচালনা করার কথা ছিল, সেটি তাহলে ছেদ ঘটবে। বৈঠকে স্থানীয়দের সাথে সম্পর্ক উন্নয়নে একটি লিয়াজো কমিটিও গঠন করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। শুধু নির্বাহী আদেশে নয়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ীভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই সমন্বয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামি পক্ষের জেরা শেষে এই দাবি জানিয়েছেন। চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে অপরাধের অকাট্য প্রমাণ থাকায় আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে, তবে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। 3 আগস্ট 2024 সরকার পতনের এক দফার ডাক দেন জুলাই গণ অভ্যুত্থানের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। সারা দেশের রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। পতন হয় শেখ হাসিনা সরকারের 16 বছরের শাসনামলের। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার 47তম সাক্ষী নাহিদ ইসলামের জেরার শেষ দিন। সরকার পতনের ডাক, একই দিন ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ, সবই পূর্ব পরিকল্পিত ছিল কিনা সেই প্রশ্ন তুলেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবীর। দেশি ও বিদেশি শক্তির ইন্ধন বিষয়েও জেরা করা হয়, যা অসত্য বলে দাবি নাহিদ ইসলামের। তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে জুলাই আন্দোলনের রাজনৈতিক অপরাধে আওয়ামী লীগের বিচার দাবি করেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে। এটা আমরা বারবারই বলেছি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। ট্রাইব্যুনাল আইনে সেই সুযোগ থাকলেও এখনো সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান চিফ প্রসিকিউটর। তদন্ত সংস্থা যদি জানতে পারে যে এই ধরনের অপরাধ কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো দল, কোনো সংগঠন, কোনো এজেন্সি করেছে, তাহলেই সেটার বিরুদ্ধে তিনি তদন্ত শুরু করতে পারেন। সুতরাং এটা সুমোটো করার সুযোগ আছে। এর বাইরেও কিন্তু ভিকটিম পরিবার সরাসরি অভিযোগ নিয়েও এসেছেন, তারা সাক্ষীও দিয়েছেন, সেটার ভিত্তিতেও তদন্ত হয়েছে। 2 ধরনের পথই উন্মুক্ত আছে। কোন পথে আমরা যাব বা তদন্ত সংস্থা যাবে সেটা যথাসময়ে হয়তো আপনারা জানতে পারবেন। এদিন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের আরেক সংগঠক আলিয়া হোসেন মোহাম্মদ জুনায়েদ। অন্যদিকে রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দিয়েছেন সিয়াম আহমেদ অয়ন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রাজনীতিবিদ ফজলুর রহমানের অবমাননাকর মন্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশে নিন্দা জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হাটহাজারী মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে। ফজলুর রহমানের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, তার এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তার চরম বিদ্বেষ প্রকাশ করেছেন। এ বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান শিক্ষার্থীরা। পাশাপাশি ফজলুর রহমানকে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ারও আহ্বান জানান তারা। আওয়ামী লীগের ভোটগুলো রয়েছে সেগুলোকে দলে টানার জন্যই বিএনপি হাইকমান্ড থেকে এদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করে, যেই বিএনপিকে প্রতিনিধিত্ব করে সেই ফজলুর রহমান, সেই বিএনপি ক্ষমতায় আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে উৎখাত করবে? যদি বিএনপি মনে করে ফজলুর রহমানের বক্তব্য শুধুমাত্র তার ব্যক্তিগত বক্তব্য, তাহলে আমরা প্রত্যাশা করব স্পষ্ট বিবৃতি দিয়ে বিএনপি তাদের রাজনৈতিক এবং দলীয় অবস্থান পরিষ্কার করবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। সিআইডি তদন্ত প্রতিবেদন অনুযায়ী আদালত এই অর্থ বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন। আদেশের অনুলিপি ফিলিপিন্সের ব্যাংকটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এই অর্থ বাংলাদেশের রিজার্ভে শীঘ্রই যুক্ত হবে বলে আশা করছেন সিআইডি প্রধান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশি বিদেশি যে চক্রই থাকুক কেউ রেহাই পাবে না বলেও সাবধান করেন তিনি। 2016 সালে কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে অবৈধভাবে প্রায় $10,10,01,623 চুরি হয়। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে এই টাকা রিজার্ভ ছিল। এর মধ্যে $2 কোটি চলে যায় শ্রীলঙ্কা এবং $8,10,00,000 ফিলিপিনের আরসিবিসি ব্যাংক হয়ে বিভিন্ন ক্যাসিনোতে চলে যায়। 8.5 বছর ধরে চলা আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার পর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত আরসিবিসির $81 মিলিয়ন বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। রিজার্ভ চুরির মামলার আদ্যোপান্ত তুলে ধরেন আইনজীবী। তদন্তে প্রমাণিত আরসিবিসির তৎকালীন প্রেসিডেন্ট ও সিইও লরেনজো ট্যান, জুপিটার ব্রাঞ্চের ম্যানেজার মাইয়া সান্তোষ এবং আরও কয়েকজন কর্মকর্তা 5টি ভুয়া অ্যাকাউন্ট খোলার মাধ্যমে চুরি হওয়া অর্থ পাচারে সরাসরি জড়িত ছিলেন। ফিলিপাইনের আদালত ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করেছে এবং ব্যাংকটির প্রধান কার্যালয়ের ওপর বড় অঙ্কের জরিমানা আরোপ করেছে। মানি লন্ডারিং এর মামলার ক্ষেত্রে সিআইডির দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেশনটাকে কনক্লুড করে এই লন্ডারিং এর সাথে যেই সমস্ত দেশে বিদেশে যেই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করার শেষে অতি দ্রুততার সাথে এই মামলার পুলিশ রিপোর্ট সাবমিট করা। তবে আদালত নির্দেশ দিলেও কতদিনের মধ্যে অর্থ ফেরত আসবে বা আরসিবিসি আদালতের আদেশ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে কিনা সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি সিআইডি। এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রসিজিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে। আমাদের চার্জশিটের আমরা খুব কাছাকাছি আছি, বাট এটি যেহেতু তদন্তাধীন বিষয় আমরা এই ব্যাপারে এখনই কোশ্চেন নেব না। বাট দেশি বিদেশি যেই চক্রের সাথে জড়িত থাকুক আমরা তাদেরকে সিআইডির পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই আমরা বিন্দুমাত্র ছাড় এক্ষেত্রে দিব না। এর আগে 2016 সালে 16 ফেব্রুয়ারি আরসিবিসি $68,000 মার্কিন বাংলাদেশ ব্যাংকে ফেরত দিয়েছিল, যেটা প্রুভ করে যে তারা এটার সাথে জড়িত। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। মহালয়ায় দেবীকে মর্তে আহ্বানের মাধ্যমে শুরু হলো দুর্গোৎসবের ক্ষণ গণনা। সকাল থেকে মন্দিরে চণ্ডীপাঠ, বিশেষ পূজা আর তর্পণের মধ্য দিয়ে শুরু হয় দেবী পক্ষ। দেবী আসবেন, নির্মূল করবেন অশুভকে, সেই প্রতীক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। আজ থেকে পরবর্তী 6 দিন চলবে দেবীর আগমনের প্রস্তুতি। ভোরের আলো ফুটতেই কানে বাজে চণ্ডীপাঠ, ঢাকের ধ্বনি আর স্তুতি গানে মুখর হয়ে ওঠে পূজা মণ্ডপ। মহালয়ের বিশেষ পূজার মাধ্যমে আজ পিতৃপক্ষ শেষে শুরু হলো দেবী পক্ষ। পুরাণ মতে এই দিনই দেবী দুর্গা অসুর বধের দায়িত্ব পান, তাই ধরণীর অশুভকে বধ করতে এই দিন মহামায়াকে আহ্বান করা হয় মর্তে।
মহালয়ের এই আয়োজনে ছিলেন নেপাল, ভুটান আর ভারতের হাই কমিশনাররাও। প্রথম পর্ব শেষে তোড়জোড় চলে ঘট স্থাপন ও বিশেষ পূজার। সূর্য প্রণাম শেষে শুরু হয় মহালয়ের মূল আচার তর্পণ। আমরা সবাই প্রার্থনা করব যাতে হস্তিতে আগমনের তার যে সুপ্রভাব, এই সুপ্রভাবের কারণে আমরা যেন উন্নতির পথেই যাই। ষষ্ঠী থেকে মূল পূজা শুরু। গোটা এই আয়োজন ভক্তি ভরে পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। গত বছর এসেছিলাম, এবারও এসেছি, খুবই ভালো লাগছে। এভাবে যেন আমরা সারা বছর আনন্দে থাকতে পারি। প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং কিছু শাস্তির ঘটনাও আমরা কিন্তু এবার দেখেছি। চণ্ডীপাঠ, বিশেষ পূজার মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান করা হলো মর্তে। মহামায়া আসবেন দশভুজা রূপে, হরণ করবেন সমস্ত অশুভকে। ষষ্ঠীর আগ পর্যন্ত সেই অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এর সাথে শেষ করছি আমাদের আজকের রাতের বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।